গাড়িটা একটু দাঁড় করাও তো। নিমাই বাবু, একটু বাইরে আসুন তো, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। এত নির্জনে হঠাৎ? আমরা যে কাজগুলো করে থাকি তার একটা প্রধান শর্ত কি জানেন? কি বলুন তো? গোপনীয়তা। আমাদের কাজগুলো সম্পর্কে বাইরের পৃথিবীতে কোনো খবর পৌঁছানো বারণ। হ্যাঁ, তা তো বুঝতেই পেরেছি, কিন্তু হঠাৎ এই কথা বলছেন কেন? বেশ কদিন ধরেই লক্ষ্য করছি একটা কালো রঙের গাড়ি যেন ছায়ার মতো আমার পিছু নিচ্ছে। প্রথমে ভাবলাম বিষয়টা কাকতালীয়, কিন্তু আজ সন্ধ্যে থেকে দুবার গাড়িটাকে আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেখলাম। এবার যেন ব্যাপারটা বেশ সন্দেহজনক হয়ে উঠল। ঠিক করলাম একবার থানায় জানিয়ে রাখি, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির দাপটে আর বাইরে বেরোনো হলো না। রাতের খাবার খেয়ে ঘুমোতেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির রাতে আবার কে এলো রে বাবা! দরজা খুলতেই দেখি স্যুটটাই পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে। হাত জোড় করে নম্র গলায় বলল, নমস্কার অচিন্ত্যবাবু, আমি সায়ন ব্যানার্জি। লোকটাকে প্রথমবার দেখেই বুঝতে পারলাম ইনি সেই ব্যক্তি যিনি গাড়ির পেছনটায় বসেছিলেন। তাই সরাসরি জিজ্ঞেস করলাম, আমি যদি ভুল না করে থাকি, একটা কালো রঙের গাড়ি নিয়ে আপনি কি আমায় পিছু করছিলেন? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এভাবে আপনার পিছু নেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে একটা বিশেষ কাজে আপনার সাহায্যের খুব প্রয়োজন। বিশেষ কাজ? তা সরাসরি আমার কাছে না এসে এভাবে আমার পিছু নিচ্ছিলেন কেন? সবই বলছি অচিন্ত্যবাবু, তবে যদি কিছু মনে না করেন ভেতরে বসে কথা বলা যেতে পারে। আচ্ছা বেশ, আসুন। তা বলুন, কি বক্তব্য আপনার? জানি না আপনি প্যারানর্মাল কন্ট্রোল ইউনিটের কথা শুনেছেন কি না। নামটা আগেও শুনেছি। দেশের এমন কিছু ঘটনা যেগুলো কখনো খবরের কাগজে আসে না, এমনকি যেগুলোর কোনো ব্যাখ্যাও বিজ্ঞান দিতে পারে না, সেগুলো সামলানোই নাকি এই সংস্থার কাজ। অনেক বছর আগে একবার শুনেছিলাম এই সংস্থার কথা। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি আসলে এই সংস্থার হয়ে কাজ করি। আশা করি আমাদের কাজ নিয়ে আপনার কিছুটা হলেও ধারণা থাকবে। এবার বলুন তো ঠিক কি কাজে আপনাদের সাহায্য দরকার? কিছু মনে করবেন না অচিন্ত্যবাবু, গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে পুরো বিষয়টা খুলে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি, এ কাজের জন্য আপনি যে একেবারে উপযুক্ত সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর একটা কথা অচিন্ত্যবাবু, এই কাজের জন্য প্রায় মাস 6 আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে। আমি অবাক হয়ে বললাম, 6 মাস? না না না, আমার পক্ষে সম্ভব নয়। আপনি বরং অন্য কাউকে দেখুন। আমি জানি অনেক লম্বা সময়, কিন্তু বিশ্বাস করুন আপনিই আমাদের শেষ ভরসা। কিন্তু আমিই কেন? তান্ত্রিক হিসেবে আপনার খ্যাতি কি আপনি অস্বীকার করবেন অচিন্ত্যবাবু? অনেক অসম্ভব কাজ আপনি সম্ভব করেছেন বলে শুনেছি। আর সব কাজ সবাইকে দিয়ে হয় না। আপনি তো জানেন আজকাল চারিদিকে ভণ্ডতান্ত্রিকের ছড়াছড়ি। নিজের কাজের এমন প্রশংসা শুনে মনে মনে যে একটু হলেও গর্বিত বোধ করিনি, সেটা অস্বীকার করার জায়গা নেই। সত্যি বলতে কাজটা ঠিকভাবে চালিয়ে যেতে না পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপত্তি করবেন না, দয়া করে রাজি হয়ে যান। আর তাছাড়া আপনি যা পারিশ্রমিক চাইবেন সংস্থা সেটাই দেবে আপনাকে।
সে নয়তো বুঝলাম, কিন্তু 6 মাসের জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, কিছু না জেনে কিভাবে রাজি হই বলুন তো? আসলে এই সংক্রান্ত খবর বাইরে জানাজানি হয়ে গেলে অনেক বিপদ হতে পারে। আশা করি আপনি বুঝতেই পারছেন। আমি কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলাম, এই প্রথম এমন কোনো সংস্থা থেকে কাজের প্রস্তাব এলো। তাছাড়া আমার অর্ধাঙ্গিনী মারা গেছেন প্রায় মাস 10 হতে চলল। সেই ঘটনার পর থেকেই জীবনের সব কিছু কেমন যেন বদলে গেছে। তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। লোকটাকে বললাম, বেশ ঠিক আছে, কাজটা করতে আমি রাজি। অশেষ ধন্যবাদ অচিন্তবাবু। তাহলে এই কথাই রইল। আজ উঠি, কাল তাহলে সময় মতো এসে আপনাকে নিয়ে যাব। কাল কিছু কাজে ব্যস্ত থাকতে হবে আমাকে। আপনি বরং শনিবার দিন যাওয়ার ব্যবস্থা করুন। বেশ, ঠিক আছে, তাই হবে। ঠিক কথা মতো শনিবার দিন লোকটা আমার বাড়ি এসে পৌঁছালেন। তখন রাত প্রায় 11:30। আমি আগে থেকেই সব প্রয়োজনীয় জিনিস আর আমার সাধনার বহু বছরের কিছু জিনিসপত্র একটা ব্যাগে ভরে রেখেছিলাম। আমি বাইরে আসতেই সায়নবাবু বললেন, চলুন অচিন্তবাবু, আমাদের বেশ অনেকটা পথ যেতে হবে। আমি আর কিছু না ভেবেই গাড়িতে উঠে বসে লোকটার সাথে রওনা দিলাম এক অজানা অভিজ্ঞতার উদ্দেশ্যে। যেতে যেতে লোকটা একটা মোটা ফাইল বের করে আমার হাতে দিয়ে বলল, এগুলোতে আপনার সই দরকার। কাগজগুলো একবার ভালো করে দেখে নিয়ে সই করে দিলাম। বেশিরভাগটাই গোপনীয়তা সংক্রান্ত চুক্তি, যেখানে স্পষ্ট লেখা এই কাজের কোনো তথ্য বাইরে কোথাও প্রকাশ করা যাবে না। গাড়ির ইঞ্জিনের একঘেয়ে শব্দে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ খুলতেই দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে। গাড়ি তখন কোনো এক অজানা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, এই রাস্তায় আর কোনো গাড়ি বা কোনো মানুষের অবধি আনাগোনা নেই। গাড়িটা ধীরে ধীরে এসে থামলো একটা উঁচু পাহাড়ের ধারে। আসুন অচিন্তবাবু, এবার নামতে হবে। গাড়ি থেকে নেমে দেখলাম রাস্তার ঠিক শেষে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা লম্বা ওয়াচ টাওয়ার। অচিন্তবাবু, এখানেই আপনার কাজ। পরবর্তী 6 মাস এখানেই কাটাতে হবে আপনাকে। এই ওয়াচ টাওয়ারের ওপরে সব কিছুর বন্দোবস্ত করা আছে। চলুন উপরে যাই। কথা মতন সায়নবাবুর সাথে ওয়াচ টাওয়ারটার ওপরে গিয়ে উঠলাম। পরিবেশটা যেমন অপূর্ব সুন্দর তেমনি যেন ভয়ঙ্কর। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ। আশেপাশে যেন কোনো পশু পাখিরও আনাগোনা নেই। নিচেই নেমে গেছে একটা বিশাল বড় খাদ। নিচে কি আছে বোঝার কোনো উপায় নেই। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছে করে জায়গাটাকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে রাখা হয়েছে। অচিন্তবাবু, এদিকে আসুন, পরিচয় করিয়ে দিই। কথাটা শুনে পেছনে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য তো অবাক হয়ে গেলাম। কখনো ভাবতেও পারিনি এখানে এসে এরকম একজন লোকের সাথে দেখা হয়ে যাবে। আরে নমস্কার নিমাইবাবু, আপনি এখানে? আরে নমস্কার নমস্কার। আসলে আমিও বেশ কিছু সময় ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত। ও, আপনারা আগে থেকেই চেনেন বুঝি একে অপরকে? হ্যাঁ, অনেক বছর আগে একটা তান্ত্রিক সম্মেলনে আমাদের আলাপ হয়। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। অচিন্তবাবু, আপনার কাজ সম্পর্কে নিমাইবাবুর থেকে সবকিছু বুঝে নিন।
নিমাইবাবু প্রায় বছরখানেক থেকে আমাদের সঙ্গে যুক্ত। আপনার সঙ্গে এখানে দেখা হবে কখনো কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে কি, এতক্ষণ ভাবছিলাম না জানি কি হতে চলেছে, কিন্তু আপনাকে দেখে বুকের ভেতর সাহস ফিরে এলো। একবার জায়গাটা সম্পর্কে বুঝে গেলেই দেখবেন আস্তে আস্তে সব সামলে নিয়েছেন। আর তাছাড়া সবকিছুর বেশ ভালো ব্যবস্থা করা রয়েছে, এখানে কোনো জিনিসের অভাব নেই। এই জায়গার ব্যাপারটা কি বলুন তো? এই অন্ধকার খাদির ভিতরে না জানি কোন রহস্য লুকিয়ে আছে। ভিতর থেকে মাঝে মাঝে উঠে আসে এক ভয়ঙ্কর অশিরিরি। আমরা এদের নাম দিয়েছি ফাঁপা মানুষ। আমাদের কাজ হচ্ছে যা করেই হোক এই ফাঁপা মানুষগুলোকে ওপরে উঠে আসা থেকে আটকানো, আর যদি সম্ভব হয় তাহলে মূল উৎস খুঁজে বের করে পুরোপুরি নিঃশেষ করা। এতদিনে আমি যেটা বুঝেছি, এরা সংখ্যায় কিন্তু অনেক ভারী। এই জায়গা সম্পর্কে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিমাইবাবু আমায় বুঝিয়ে দিলেন। চলুন নিমাইবাবু, এবার ফিরতে হবে আমাদের। হ্যাঁ, চলুন। এই জায়গা সম্পর্কে বাকি সব তথ্য টেবিলে রাখা একটা বইতে লেখা আছে। সাবধানে থাকবেন অচিন্তবাবু। ধন্যবাদ নিমাইবাবু, সাবধানে যাবেন। অচিন্তবাবু, আশা করছি সব বুঝে নিয়েছেন। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি মাসে একবার করে আসি এখানে। বলেই লোকটার সাথে নিমাইবাবু গাড়িতে উঠে চলে গেলেন। একটু জল খাবার খেয়ে টেবিলে রাখা বইটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। ঘরের দরজা খুলে বুঝলাম নিচের অন্ধকার খাদ থেকে ভেসে আসছে শব্দটা। জলদি একটা টর্চ লাইট নিয়ে নিচের অন্ধকার খাদের দিকে আলো ফেলে এদিক ওদিক দেখতে লাগলাম। প্রথমবারের মতো চোখে পড়ল সেই অশরীরী ফাঁপা মানুষ। জিনিসটা দেখতে খানিকটা মানুষের মতো হলেও ওটা শরীর জুড়ে কেমন যেন অদ্ভুত লতা পাতা আর গাছের শেকড়ের মতো জিনিস গজানো। হাতগুলো অস্বাভাবিক রকম লম্বা, আর পাগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো গাছ মাটি ফুঁড়ে হাঁটছে। এই অদ্ভুত রকম দেখতে জীবটি খাদ বেয়ে বেয়ে বেশ কিছুটা ওপরে চলে এসছে। আমি তাড়াতাড়ি করে ওই জীবটিকে লক্ষ্য করে মন্ত্রপুত ছাই ছুটতে যাব, এমন সময় দেখি দেয়ালের কাছে হাত রাখতেই আগুন জ্বলে উঠল। আর নিমিষের মধ্যেই অদ্ভুত প্রাণীটা ছাই হয়ে মিশে গেল পরিবেশের সাথে। বুঝতে পারলাম এই দেয়ালে আগে থেকেই রক্ষা কবচ তৈরি করা রয়েছে। তবে এই রক্ষা কবচের শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আমার কাজ হচ্ছে প্রতিদিন এই রক্ষা কবচগুলোকে যাচাই করে দেখা, আর কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক করে দেয়া।